হাসপাতালে আনন্দময় বাবুর মুখের দিকে তাকাতে পারল না রাধিকা। এদিকে লাকি যাচ্ছে ওই আনন্দময় বাবুরই কেবিনে চিরকুটটা রাখতে। আবার কবি বক্সি ও দৃষ্টি রওনা দিয়েছে আনন্দময় বাবুর সাথে হাসপাতালে দেখা করতে। রাধিকা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আনন্দময় বাবু তা বুঝতে পারলেন। তিনি রাধিকার গালে হাত রেখে বললেন, রাধিকা, তুমি চিন্তা করো না। আমি জানি একদিন না একদিন সেই প্রতারককে ধরতে পারবই, যে আমার সাথে এরকম করেছে। স্যারের কথা শুনে রাধিকা ঘাড় নেড়ে হ্যাঁ বলল। রাধিকার অবস্থা দেখে আনন্দময় বাবু ভাবলেন এই বিষয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করতেই তার নজর গেল রাধিকার পোশাকের দিকে। তিনি বললেন, বাহ রাধিকা, তোমাকে এই জামাটা পরে তো খুব সুন্দর দেখাচ্ছে। আমি তোমাকে এতদিন দেখছি, কখনো তো এত সুন্দর সাজতে দেখিনি। তাহলে আজ তুমি এত সেজে গুজে এসেছো কেন? রাধিকার উত্তর, স্যার, এটা আমাকে একজন গিফট করেছে। এই বলে সে মাথাটা নামিয়ে নিল। আনন্দময় বাবুও রাধিকার সাথে একটু মজা করার ভঙ্গিতে বললেন, কে গিফট করেছে? কোনো ছেলে, তাই না? আসলে আনন্দময় বাবু পরিবেশটাকে হালকা করতে চাইলেন। তার সাথে যাই ঘটুক না কেন, তিনি রাধিকাকে চিন্তিত হতে দিতে চাইলেন না। এদিকে আনন্দময় বাবুর মুখ থেকে এই কথা শোনার পর রাধিকার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ঘাড় নিচু করেই সে বলল, হ্যাঁ। তার বাবার মতোই আনন্দময় বাবু রাধিকাকে বললেন, হে কি, তোমার মুখ তো লজ্জায় লাল হয়ে গিয়েছে রাধিকা। তোমার এই লাজুক ভাব দেখেই মনে হচ্ছে ছেলেটা তোমাকে খুব ভালোবাসে। আনন্দময় বাবু এইভাবে বাবার মতো স্নেহ করে কথা বললে রাধিকার খুব ভালো লাগতো। তার কখনোই মনে হতো না যে একজন অধ্যাপক কথা বলছেন, বরং তার মনে হতো বাড়ির কোনো অভিভাবক যেন কথা বলছেন। রাধিকার মুখের হাসি চড়া হলো, আর তা ধরতে পেরেই আনন্দময় বাবু আরও বললেন, আচ্ছা, সে যদি তোমাকে এত দামি জামা কাপড় কিনে দেয়, তাহলে তো বলতে হয় খুবই ধনী ঘরের ছেলে। তাই তোমরা যদি একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, তাহলে সম্পর্কটা আঁকড়ে ধরে থেকো, বুঝলে? স্যারের এই কথা শুনে রাধিকার যেন লাকির প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। সে বলল, হ্যাঁ স্যার, বুঝলাম, আপনার কথা রাখার চেষ্টা করব, থ্যাংক ইউ। লাকির জন্য যেন রাধিকা আরও গর্ববোধ করল। ঠিক এমনই সময় সেখানে প্রবেশ করলেন কবি বক্সি। তার পিছু পিছু দৃষ্টিও সেখানে ঢুকল। রাধিকাকে দেখা মাত্রই সে বলল, তুমি এখানে কি করছো? রাধিকা দৃষ্টিকে সেখানে দেখা মাত্রই আনন্দময় বাবুর বেড থেকে উঠে পড়ে। এক সেকেন্ডের জন্য সে যেন প্রচণ্ড বিরক্ত হয়। দৃষ্টি তখন কবি বক্সিকে বলে, স্যার, এই হলো লাকির নতুন গার্লফ্রেন্ড। রাধিকার দিকে তাকিয়ে খুব খারাপভাবে হাসল দৃষ্টি। তারপর বলল, স্যার, আমি জানি এখানে কি করতে এসেছে। আমার মনে হয় এই মেয়েটা আনন্দময় বাবুর অ্যাকাউন্ট সম্পর্কে আরও তথ্য জানতে এসেছে, যাতে লাকিকে সেগুলো দিয়ে আরও সাহায্য করতে পারে। দৃষ্টির কথা শুনে কবিবাবু বললেন, বাবা, এই মেয়ের তলায় তলায় এত কিছু। এদিকে কবি বক্সি আর দৃষ্টির কথা শুনেই আনন্দময় বাবু বললেন, কি তথ্য? কোন তথ্যের কথা বলছেন আপনারা? আপনারা কি কিছু ক্লু পেলেন? চোরকে কি খুঁজে পেয়েছেন? আনন্দময় বাবুর এই উদ্বেগ শুনে দৃষ্টি বলল, হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক ধরেছেন। আমরা সেই ব্যক্তি সম্পর্কে জানতে পেরেছি যে আপনার 20 লাখ টাকা চুরি করেছে। আর সেই মানুষটার নাম শুনবেন? সে আর কেউ নয়, আপনারই প্রিয় ছাত্র লাকি। এখন লাকির নাম করে তার নামে বদনাম ছড়িয়ে খুব মজা পেল দৃষ্টি। আজ যে পরিমাণ অপমানিত দৃষ্টি হয়েছিল, সে দেখল প্রতিশোধ নেওয়ার এর থেকে ভালো সুযোগ আর আসবে না। এদিকে আনন্দময় বাবু দৃষ্টির মুখ থেকে লাকির নাম শোনা মাত্রই হতবাক হয়ে যান। তিনি তার বেড থেকে উঠে বসে পড়েন আর বলেন, লাকি, তুমি এসব কি বলছো? লাকি এসব করতে পারে না। না না না, এটা হতে পারে না। লাকি এরকম ছেলেই নয় যে এরকম একটা কাজ করতে পারে। তিনি খুব ভালো করেই জানতেন লাকি গরিব, কিন্তু তিনি এটাও খুব ভালো করে জানতেন লাকির মতো সৎ ছেলে কলেজে আর নেই। তিনি এক প্রকার নিশ্চিত ছিলেন লাকি কখনো এমন কাজ করতে পারে না। এদিকে দৃষ্টিকে সাপোর্ট করলেন কবি বক্সি। তিনি বললেন, আরে আনন্দময় বাবু, আপনি লাকির নিষ্পাপ চেহারা দেখে ভুল বুঝবেন না।
ওর মুখটাই ওরকম ভোলা ভালা, কিন্তু ভিতরে ভিতরে কি যে আছে আপনি তা কল্পনাও করতে পারবেন না। আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজই লাকি একটা এনজিওতে 5 লাখ টাকা দান করেছে যাতে গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারে। এখন আপনিই বলুন, ও এত টাকা কোথা থেকে পেল? যার চা খাওয়ার জন্য পকেটে 5 টাকা থাকে না, সে কিনা 5 লাখ টাকা ডোনেট করছে। দৃষ্টি বলল, স্যার আরও শুনবেন? এই বলে দৃষ্টি রাধিকার দিকে তাকিয়ে বলল, এই যে মেয়েটা আপনার সামনে দাঁড়িয়ে কেমন যেন ভাজা মাছটা উল্টে না খেতে পারার ভান করছে, এর ড্রেসটা একবার দেখুন স্যার। শুধু এই একটা নয়, অন্তত 6 থেকে 7টা জামা ওকে লাকি কিনে দিয়েছে, যেগুলোর দাম কম করে 30,000 টাকা। আপনার কি মনে হয় লাকি কোথা থেকে পেল এত টাকা? রাধিকা এই কথাগুলো শুনে আঁতকে উঠল। খুব ভয় পেয়ে গেল সে। রাধিকা বুঝতে পারল এই মেয়েটা লাকিকে টার্গেট করার চেষ্টা করছে। দৃষ্টির দিকে তাকিয়ে এসে জোরে চিৎকার করে বলে উঠল, না স্যার, এরা মিথ্যা বলছে। এই মেয়েটা লাকির সঙ্গে বদলা নিতে চাইছে। লাকি কোনোদিন এমন কাজ করতে পারে না। ঠিক সেই মুহূর্তে আনন্দময় বাবু জিজ্ঞেস করলেন, রাধিকা, সত্যিই কি লাকি তোমার বয়ফ্রেন্ড? রাধিকার দিকে তিনি তাকিয়ে থাকলেন। আনন্দময় বাবু ভাবলেন, রাধিকা আজ দামি জামা কাপড় পরে এসেছে, নতুন প্রেমের কথাও স্বীকার করেছে। তাই তিনি রাধিকার দিকে কিছুটা সন্দেহের চোখেই তাকালেন। ঠিক সেই সময় দৃষ্টি জুড়ল, বলো স্যারকে, সত্যিটা বলো প্লিজ, তুমি কি লাকিকে ভালোবাসো না? রাধিকার দিকে তাকিয়ে আবারও সেই খারাপ হাসিটা হাসল সে। মাথা নামিয়ে রাধিকা বলল, হ্যাঁ স্যার, আমি লাকিকে ভালোবাসি। রাধিকার মুখ থেকে এই কথা শোনার পরেই আনন্দময় বাবু তার চোখ দুটো বুঝলেন আর বিছানায় পিঠ ঠেকালেন। দৃষ্টি খুব নিষ্ঠুরভাবে হেসে বলল, দেখলেন তো স্যার, আমি আপনাকে যা বললাম তাই কিরকম মিলে গেছে। রাধিকার দিকে আবারও একবার তাকিয়ে দৃষ্টি তার মোবাইল ফোনটা বের করলো আর বলল, আমি এখনই পুলিশকে ফোন করছি, তোমাদের দুজনকেই অ্যারেস্ট করবে। ওখানে গিয়ে যখন পুলিশের ডান্ডা পিঠে পড়বে তখন দেখবে তোমাদের সব ন্যাকামো বেরিয়ে যাবে। রাধিকার মনে দৃষ্টির প্রতি রাগ আরও বাড়তে লাগলো। সে বুঝতে পারল না দৃষ্টির সমস্যাটা কোথায়, কেন সে এভাবে তার আর লাকির পিছনে পড়ে রয়েছে। তবে যাই হয়ে যাক, রাধিকা লাকিকে বিশ্বাস করত। সে নিশ্চিত যে লাকি কোনো দিন এমন কাজ করতে পারে না। দৃষ্টি 100 নম্বরে ডায়াল করে পুলিশকে ফোন করতে যাবে, ঠিক সেই সময়ই আনন্দময় বাবু তাকে থামান। তিনি বলেন, না, এখনই পুলিশকে ফোন করার দরকার নেই, একটু অপেক্ষা করো। দৃষ্টির যেন আর তর সইল না। আনন্দময় বাবুকে সে বলে, কিন্তু স্যার। আনন্দময় বাবু তখন তাকে বাধা দিয়ে বলে, লাকি আর রাধিকার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে, ওরা এরকম কিছু করতেই পারে না। আর লাকি যে পরিমাণ টাকা খরচ করেছে তা যে আমার অ্যাকাউন্ট থেকেই চুরি হয়েছে তার কোনো প্রমাণ নেই। আনন্দময়ের চোখে লাকি এবং রাধিকা দুজনেই খুব সহজ সরল ছেলে মেয়ে। দৃষ্টি আর কবি বক্সির কথাগুলো তিনি মেনে নিতে পারলেন না। এদিকে কবি বক্সি দেখলেন ব্যাপার তো বেগতিক। তিনি তখন ব্যাখ্যা করে বোঝাতে চাইলেন আনন্দময় বাবুকে। বললেন, আনন্দময় বাবু, আপনি দয়া করে এই ব্যাপারে একেবারে আবেগপ্রবণ হবেন না। আমরা আপনাকে সাহায্য করতেই এখানে এসেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো আমাদের একটু বলবেন? আনন্দময় বাবু বলেন, আমার ব্যাংকের কার্ডটা ফোনের পিছনের কভারে রাখা ছিল, আর পাসওয়ার্ড বারবার ভুলে যেতাম বলে আমার ছোট ডায়েরিতে লিখে রেখেছিলাম। গতকাল আমি ফোনটা হঠাৎই খুঁজে পাচ্ছিলাম না, তখন তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছিলাম, দেখলাম কোথাও নেই। এবার ফোন নেই মানে কার্ডও নেই। তারপর ব্যাংকে গেলাম অ্যাকাউন্টটা ফ্রিজ করব বলে, আর সেখানে পৌঁছেই জানতে পারলাম এই এত পরিমাণ টাকা উধাও হয়ে গেছে আমার অ্যাকাউন্ট থেকে। এদিকে আনন্দময় বাবুর ফোন হারিয়ে যাওয়ার খবর শুনতেই রাধিকার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। তার মনে হলো আজ যে ফোনটা সে আর লাকি পেয়েছিল সেটা আবার আনন্দময় বাবুরই নয় তো। রাধিকা ব্যাগটা একবার আলতো করে টাচ করলো, আর সেটা দৃষ্টির নজর এড়ালো না। দৃষ্টি দেখলো রাধিকার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, আর ব্যাগে কিছু যেন নাড়াচাড়া করছে। দৃষ্টি বলল, এই কি আছে তোমার ব্যাগে? রাধিকা কিছু বলতে যাবে তার আগেই দৃষ্টি ব্যাগটা কেড়ে নিল, তারপর সেখান থেকে ফোনটা বের করলো। এদিকে দৃষ্টির হাতে ফোনটা দেখতে পেয়ে
আনন্দময় বাবু হতবাক হয়ে বললেন, এ কি, তোমার ব্যাগে আমার ফোন কোথা থেকে এলো? আনন্দময় বাবুর প্রশ্ন শুনে রাধিকা একটু ঘাবড়ে গেল। সে কি বলবে বুঝতে পারল না। ভয়ে ভয়ে আমতো আমতো করে রাধিকা বোঝানোর চেষ্টা করে বলে, স্যার স্যার আপনি আমার কথাটা একবার শুনুন স্যার। আজ আমি যখন পুকুর পাড়ে গেছিলাম তখনই এই ফোনটাকে ঘাসের মধ্যে পড়ে থাকতে দেখি। দৃষ্টি এবার রাধিকাকে ধমক দিয়ে বলে, এই মিথ্যে কথা বলছো কেন? ফোনটা যদি ঘাসের মধ্যেই পড়ে থাকতো তাহলে তোমাকে যখন জিজ্ঞেস করলাম ব্যাগের মধ্যে ওটা কি, তুমি বললে না কেন? তুমি এত ভয়ই বা পেলে কেন? এরপরই দৃষ্টি আনন্দময় বাবুর উদ্দেশ্যে বলে, স্যার আর কিছু কি নতুন করে প্রমাণ করার আছে? আপনার ফোনটা চুরি হয়েছে আর সেই ফোন এখন উদ্ধার হচ্ছে এই মেয়েটার ব্যাগ থেকে। বলুন এবার কি বলবেন? এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? খুব অসহায় হয়ে রাধিকা বলল, না ব্যাপারটা একদমই তা নয়। তুমি না বুঝে শুনে একদম আজে বাজে কথা বলবে না। রাধিকা আসলে প্রচন্ড ঘাবড়ে গেল। তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারল না। দৃষ্টি হাসতে হাসতে বলল, আমি আজে বাজে কথা বলছি? হ্যাঁ। এবার সে ফের একবার আনন্দময় বাবুর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, তাহলে স্যার আপনি বলুন, লাকির মতো একটা ছেলে এত টাকা কি করে পেল? আর এই মেয়েটার ব্যাগেই বা আপনার ফোন এলো কি করে? রাধিকা এবারে রাগ দেখিয়ে দৃষ্টিকে বলল, লাকির কাছে যে টাকা আছে ওটা ওর পরিবারের। রাধিকা যে প্রচন্ড ভয় পেয়ে গেছে সেটা বুঝতে পারলেন আনন্দময় বাবু। তবে তিনিও অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে পারলেন না তার ফোনটা কি করে রাধিকার কাছে এলো। তার যেন মনটাও ভেঙে গেল। দৃষ্টির দিকে তাকিয়ে তিনি বললেন, ঠিক আছে ছেড়ে দাও দৃষ্টি, রাধিকাকে বেশি বিরক্ত করো না। দৃষ্টি এবার খুবই অপমানজনক দৃষ্টিভঙ্গিতে রাধিকার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে স্যার, আমি জোর করব না, আমাকে আর জোর করতেও হবে না। একটা চোর ধরা পড়েছে, আর একটাও শিগগিরই পড়বে। এই বলে দৃষ্টি কবি বক্সিকে বললেন, চলুন স্যার আমরা বরং কলেজে যাই, ওখানে লাকিকেও দেখতে পাবো। কবিবাবু দৃষ্টির কথায় রাজি হয়ে গেলেন এবং কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তবে তিনি যাওয়ার আগে কলেজের কিছু ছেলেকে ডেকে পাঠালেন। তাদের রাধিকার উপরে নজর রাখতে বললেন, কারণ রাধিকা ওখান থেকে চলে গেলে দৃষ্টির পুরো প্ল্যান ভেস্তে যাবে। এদিকে রাধিকা ভাবছে বিরাট ঝামেলায় সে আটকে পড়েছে। তার কোনো দোষ নেই যদিও, কিন্তু তবুও আনন্দময় বাবুর চোখের দিকে তাকাতে পারল না রাধিকা। কোনো কথাও সে বলতে পারল না। তার বারবার মনে হলো একমাত্র লাকি তাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারে। রাধিকার চোখ থেকে জল গড়াতে থাকে। হাসপাতালের রুমের জানালা থেকে বাইরের দিকে সে তাকিয়ে ভাবল, যদি লাকিও আমার সাথে তখন আসতো। দৃষ্টি আর কবি বক্সি তাদের কলেজে প্রবেশ করতে যাবে, সেই সময় লাকিও ঢুকে পড়েছে সেখানে। সে সোজা চলে যায় আনন্দময় বাবুর কেবিনে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। নিঃশব্দে অফিসে ঢুকে নোটটা টেবিলে রাখে। তারপর দরজা খুলে সে বাইরে যেতে যাবে, ঠিক তখনই তার সামনে দেখা যায় দৃষ্টি আর কবি বক্সিকে। দৃষ্টি বলল, ভালো হয়েছে স্যার, আমরা সিসিটিভি দেখে এসেছি, না হলে এই ছেলে এতক্ষণে পালিয়ে যেত। কবিবাবু লাকিকে জিজ্ঞেস করলো, লাকি তুমি এত রাতে আনন্দময় বাবুর কেবিনে এসে কি করছো? তারপরই তার নজর গেল আনন্দময় বাবুর টেবিলে, যেখানে লাকির লেখা চিরকুটটা রাখা রয়েছে। সন্দেহ নিয়ে আনন্দময় বাবুর টেবিলের জিনিসগুলো নাড়াচাড়া করতে থাকে দৃষ্টি। তার কারণে লাকির হার্টবিট বেড়ে যায়। ততক্ষণে দৃষ্টির হাতে চলে আসে সেই নোটটা, যেটা লাকি নিজের হাতে লিখেছে। দৃষ্টির হাত থেকে চিরকুটটা নিয়ে কবি বক্সি লাকিকে জিজ্ঞেস করেন, এটা কি? তারপরই তিনি জোরে জোরে পড়তে শুরু করেন, আনন্দময় স্যার, আমাকে ক্ষমা করুন, আমি সেই বখাটে আর খারাপ ছেলে যে আপনার টাকা চুরি করেছে। আনন্দময় বাবুকে বাঁচাতে গিয়ে কি লাকিকে শেষ পর্যন্ত জেলে যেতে হবে? কিভাবে সে নিজেকে আর রাধিকাকে এই সমস্যা থেকে বাঁচাবে? এর পরের গল্প জানতে হলে